বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি নতুন একটা এপিসোড দেখার জন্য। আজকে শেয়ার করব একই ভিডিওতে শীতকালীন মজাদার 4টি পিঠার রেসিপি। প্রথমে থাকছে ডিম পিঠা রেসিপি, ভাপা মিষ্টি কুমড়া পিঠা রেসিপি, সুজি দিয়ে ভাপা পিঠা রেসিপি এবং সুজি দিয়ে দুধ চিতই পিঠা রেসিপি। আশা করছি রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। চলুন রেসিপিগুলো শুরু করা যাক। আমি শেয়ার করব 1 কাপ ময়দা এবং 2টি ডিম দিয়ে অসম্ভব মজার একটি নাস্তা। এটিকে তেলে ভাজা কেকও বলতে পারেন, আবার ডিম পিঠাও বলতে পারেন। যে যাই বলুক না কেন, এই নাস্তাটি কিন্তু খেতে অসম্ভব মজার হয়ে থাকে। একবার খেলে এই নাস্তাটি কিন্তু বারবার খেতে চাইবেন। তো চলুন পুরো রেসিপির ভিডিওটি দেখে নেওয়া যাক। আমি প্রথমে একটা বাটির মধ্যে 2টো ডিম ভেঙে নিব। আপনারা এখানে ডিমের পরিমাণ কম বেশি করে নিতে পারবেন, তবে সবকিছুর পরিমাণ কিন্তু তখন কম বেশি করে দিতে হবে। যদি আপনি ডিমের পরিমাণ বাড়িয়ে দেন, সব উপকরণই তখন বাড়িয়ে দিতে হবে। ডিম আমি ভালো করে একটু ফেটিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম চিনি 1/3 কাপ। চিনিটা দেওয়ার পর আমি ডিমটাকে আরো ভালো করে ফেটিয়ে নিব যতক্ষণ পর্যন্ত চিনি না মেল্ট হয়। যখন চিনিগুলো ভালো করে মেল্ট হয়ে যাবে তখন দিয়ে দিব 1 কাপ ময়দা। আপনারা এখানে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। ময়দা দেওয়ার পর ডিমের মিশ্রণের সঙ্গে ভালো করে ফেটিয়ে নিতে হবে। তারপর অল্প অল্প করে পানি দিয়ে এই মিশ্রণটাকে রেডি করে নিতে হবে। আপনারা চাইলে এখানে পানির পরিবর্তে দুধ অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে দুধটাকে কিন্তু আগে থেকে গরম করে ঠান্ডা করে নিতে হবে, মানে জাল করা দুধ ব্যবহার করতে হবে। আর এখানে দুধ ব্যবহার করলে এই নাস্তাটি খেতে কিন্তু আরো বেশি মজা হয়ে থাকে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটাকে রেডি করে নিচ্ছি মিশ্রণটাকে। তারপর দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য লবণ এবং 1/2 চামচ বেকিং পাউডার। আপনাদের হাতের কাছে যদি বেকিং পাউডার না থাকে, বেকিং সোডা দিয়েও কাজটি করা যাবে। আর একান্তই যদি কাছে বেকিং পাউডার বা বেকিং সোডা না থাকে, সমস্যা নেই, নাস্তাটি হবে, তবে এতটা বেশি ফুলকো হবে না। তারপর দিয়ে দিব 2 চা চামচ সয়াবিন তেল। ডিমের গন্ধ যাতে না লাগে, এখানে আমি তার জন্য সামান্য পরিমাণ ভ্যানিলা এসেন্স দিলাম। সবকিছু দেওয়ার পর মিশ্রণটাকে আরো ভালো করে ফেটিয়ে নিব। এটাকে কেকের ব্যাটারের মতো ঘুরিয়ে ঘুরিয়ে রেডি করতে হবে না, যেকোনোভাবে ঘুরিয়ে নাড়লেই হবে। আমার 1 কাপ পানি থেকে একটু পানি কিন্তু বেঁচে গেছে। তারপর আমি এই পিঠাগুলোকে ভাজতে যাব। চুলাতে আগে থেকে আমি একটা প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়েছিলাম এবং এটা তেলের চামচকে আমি তেলের মধ্যে দিয়ে গরম করে নিয়েছিলাম। তারপর অল্প অল্প ব্যাটার দিয়ে আমি চামচের মধ্যে ঢেলে দেওয়ার পরে উপর থেকে একটু তেল ছাড়ানোর পর কিন্তু পিঠাটা সুন্দরভাবে ফুলে আসলো। পিঠাটাকে ছাড়িয়ে নেওয়ার পর কিন্তু আমি আবারও তেলের মধ্যে চামচটাকে ডুবিয়ে রেখেছিলাম। মানে যতবার আমি পিঠা দিব, পিঠা দেওয়ার পর চামচটাকে কিন্তু গরম করে নিতে হবে। আমরা যদি চামচটাকে গরম না করি, সেক্ষেত্রে কিন্তু চামচ থেকে পিঠাটা তুলতে চাইবে না। আমি একটা সুন্দর শেপের জন্য, গোল শেপের জন্য এই চামচটিকে ব্যবহার করতেছি। আপনারা চাইলে এমনি দিতে পারবেন, সমস্যা নাই। প্রতিটা পিঠা দেওয়ার পর আমি একটু চামচ দিয়ে উপর থেকে তেল ছিটিয়ে দিব। তাতে পিঠাটা কিন্তু খুব সহজে ফুলে যাবে এবং ফুলে আসবে। পিঠাগুলো এক পাশ হয়ে গেলে আমি অপর পাশটি উল্টিয়ে দিব। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। এই নাস্তাগুলোকে কিন্তু খুব জোরে বা হাই হিটে ভাজা যাবে না, তাহলে দেখা যাবে কিন্তু উপর থেকে পুড়ে যাবে, ভিতরে কিন্তু পারফেক্ট ভাবে কুক হবে না। আমি আবারও একটা নাস্তা দিলাম, দিয়ে উপর থেকে একটু তেল ছাড়িয়ে আমি চামচ থেকে ছাড়িয়ে নিলাম। এক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো কিছু করতে হবে না, জাস্ট উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলেই কিন্তু চামচ থেকে আলগা হয়ে আসবে। আস্তে করে ছেড়ে দিলেই তেলের মধ্যে ভেসে যাবে। তারপর প্রতিটা কেককে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব, যাতে দুপাশে সমানভাবে কুক হয়। ভিতর থেকে কাঁচা থাকলে কিন্তু এই নাস্তাটি খেতে ভালো লাগবে না, তাই চেষ্টা করবেন উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার জন্য। আমাদের ঘরে যাদের ছোট ছোট বাচ্চা আছে, তারা কিন্তু
প্রায় অনেক সময় দেখা যায় কেক খাওয়ার জন্য জিদ করে বা ডিম খেতে একদমই চায় না, তাদের কিন্তু আমরা এভাবে এই নাস্তাটি রেডি করে দিলে তারা কিন্তু ডিমের পুষ্টিগুণটাও পাবে এবং বাইরে থেকেও আর খাবার কিনে দিতে হবে না। আপনারা যখন বাড়িতে এই নাস্তাটি রেডি করবেন তখন কিন্তু অনেক বেশি ভালো লাগবে। মানে নাস্তাগুলো এত বেশি ফুলকো হয়, দেখেই অনেকটা মন জুড়িয়ে যায়। আমি আগের নাস্তাগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিলাম। আমি বাকি নাস্তাগুলো সেম ভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। আমি আবারও বলছি, পিঠাগুলো যদি আপনারা চামচের সাহায্যে ভেজে নেন তাহলে কিন্তু চামচটাকে গরম করে নিতে হবে। মানে যতবার পিঠা দেবেন ততবারই চামচটাকে তেলের মধ্যে ডুবিয়ে রেখে গরম করে নিতে হবে। যদি ঠান্ডা চামচের মধ্যে পিঠার ব্যাটার গুলোকে দিয়ে দেন তাহলে কিন্তু পিঠাগুলো চামচ থেকে একদমই খুলতে চাইবে না, পিঠাগুলো নষ্ট হয়ে যাবে। আমি কথা বলতে বলতে সবগুলো নাস্তা ভেজে নিলাম। এই নাস্তাগুলো কিন্তু কয়েকদিন ঘরে রেখে অনায়াসে খাওয়া যাবে, 5 থেকে 6 দিন কিন্তু রেখে খাওয়া যাবে। আশা করছি আজকের রেসিপিটি সবার কাছে ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলের পাশে থাকবেন। এই তো আমি পিঠাগুলো ভাজার পর একটা ডিশের মধ্যে নিয়ে দেখে দিচ্ছি কতটা সফট এবং ফুলকো হয়েছে। পিঠাটা কিন্তু একদম সুন্দরভাবে কুক হয়েছে, একদম জালিদার এবং সফট হয়েছে। একবার যদি আপনি এই নাস্তাটি খেতে চান বারবার কিন্তু খেতে চাইবেন। আমার প্রতিটা নাস্তায় কিন্তু সুন্দরভাবে ফুলকো হয়েছে। আমি বাকি নাস্তাগুলো সেম ভাবে ভেজে নিয়েছিলাম পরে। এই রেসিপিটি এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। আজকে আমি শেয়ার করব মিষ্টি কুমড়া পিঠা রেসিপি। তো চলুন পুরো রেসিপি ভিডিওটি দেখে নেওয়া যাক। প্রথমে চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে আমি লিকুইড দুধ দিয়েছিলাম। তারপর একটু লবণ এবং মিষ্টির জন্য হাফ বাটি চিনি। এখানে আমি 1.5 চা চামচের মতো জর্দা রং পানিতে গুলিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম। এই রংটা ব্যবহার করার কারণে মানে পিঠার কালারটা অরেঞ্জ কালার আসবে, দেখতে একদম মিষ্টি কুমড়ার মতো বলে এই পিঠাটার নাম দিয়েছি আমি মিষ্টি কুমড়া পিঠা। দুধে যখন বলক আসবে তখন আমি দিয়ে দিব 1 বাটির একটু কম আতপ চালের গুঁড়া। এখানে যে কোনো চালের গুঁড়া ব্যবহার করা যাবে, তবে আতপ চালের গুঁড়াটা দিলে পিঠাটা কিন্তু অনেক বেশি সফট হয়। তারপর আমি নেড়ে চেড়ে স্মুথ একটা ডো করে নিব। এই ডোটি খুব বেশি শক্ত হবে না, আবার খুব বেশি নরমও হবে না, একদম পারফেক্ট একটা ডো হয়েছে। তারপর ছোট ছোট লিচি কেটে নিচ্ছি আমি, মানে আমি যে আকারে মিষ্টি কুমড়াগুলো বানাবো ঠিক সেই সাইজ মতো আমি লিচিগুলো কেটে নিচ্ছি। এই ডোটা যদি শক্ত করা যায় তাহলে কিন্তু পিঠার শেপ দেওয়ার সময় ভেঙে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই একদম সফট করে এই ডোটি রেডি করতে হবে। আমি সবগুলোই প্রায় সেম সমান পরিমাণে করে শেপ দিয়ে নিয়েছি। এখন আমি একটা পিঠা তৈরি করে দেখাচ্ছি। স্ক্রিনের দিকে লক্ষ্য করুন আমি কিভাবে কাজটি করছি। প্রথমে হাতের মধ্যে গোল একটা বল তৈরি করে নিয়েছি, তারপর এরকম ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বাটির মতো তৈরি করে নিলাম। এখানে আমি পুরের জন্য নিয়েছি কিছু মাওয়া এবং নারকেলের মধ্যে আমি চিনি দিয়ে ভালো করে একটা পাক নিয়ে এসেছিলাম। এটার স্বাদ যাতে একটু বেড়ে যায় তার জন্য আমি এখানে মাওয়া অ্যাড করেছি। আপনারা চাইলে শুধু নারকেল দিয়ে এই কাজটি করতে পারেন। গুড় দিয়ে এই কাজটা করলে কিন্তু পিঠার ভিতরটা দেখতে আরও বেশি ভালো লাগে। আমি চিনি দিয়ে এই কাজটা করেছি যেহেতু মাওয়া দিয়েছি, আমার কাছে মনে হয়েছে যে মাওয়ার সাথে আসলে গুড়ের চেয়ে চিনির টেস্টটাই ভালো আসবে। তারপর নিয়ে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোল বল শেপ দিয়ে নিলাম। ঠিক অপোজিট পাশে আমি মানে যে পাশে মুখটা ছিল তার অপোজিট পাশে এরকম একটা আঙ্গুল দিয়ে মুখের দিকে একটু গর্ত করে দিলাম। তারপর চামচের সাহায্যে চারপাশে একটু মিষ্টি কুমড়ার গায়ে যেমন একটা কাটা কাটা দাগ থাকে সেরকম দেখানোর জন্য এই পিঠাগুলোর গায়েও চামচ দিয়ে এরকম একটু দাগ কেটে নিচ্ছি। তারপর মিষ্টি কুমড়ার বোঁটা বোঝানোর জন্য আমি এখানে একটা লবঙ্গ ব্যবহার করতেছি। ঠিক মাছ বরাবর লবঙ্গটা দেওয়ার পর কিন্তু একদম মিষ্টি কুমড়ার বোঁটার মতো দেখতে লাগতেছে।
পিঠাগুলো কিন্তু খুবই সুন্দর লাগে দেখতে। আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটা পিঠা রেডি করে নিচ্ছি। আমি লিচিগুলোকে হাতের মধ্যে নেওয়ার পর, হাতের মধ্যে ঘুরিয়ে ঘুরিয়ে একটা বল করে নেওয়ার পর, ঘুরিয়ে ঘুরিয়ে দুই হাতের সাহায্যে একটা বাটি তৈরি করে নিব। বাটিটাকে আমি কিভাবে তৈরি করে নিচ্ছি স্কিনের দিকে খেয়াল রাখবেন। কোথাও মোটা কোথাও চিকন করলে কিন্তু দেখতেও ভালো লাগবে না, আর পিঠাটা খেতেও একদম ভালো লাগবে না। তাই সমানভাবে করিয়ে নেওয়ার চেষ্টা করবেন। তারপর ঠিক মাপ মতো পুর নিতে হবে, অর্থাৎ খুব বেশি পুর নিলে কিন্তু মুখটা সিল করার সময় সমস্যা হবে। তাই পরিমাণ মতো পুর দিয়ে আমি মুখটাকে সিল করে দিচ্ছি। স্কিনের দিকে আবারও একটু লক্ষ্য করুন আমি কিভাবে কাজটি করছি। আমি যে পাশে মুখটা সিল করছি তার ঠিক অপোজিট পাশেই কিন্তু আমি এই মিষ্টি কুমড়ার শেপটাকে দিব, মানে হাত দিয়ে একটু গর্তর মতো করে দিব। এখন চামচের সাহায্যে আবারও আমি কেটে দেখাচ্ছি। আপনারা চাইলে নাইফের সাহায্যেও এই কাজটি করে নিতে পারেন। পিঠাটা দেখতে যেমন ইয়ামি, খেতেও কিন্তু অনেক বেশি ইয়ামি। মানে পিঠাটা খুবই লোভনীয়। এই পিঠাটা যে কোনো বিয়েবাড়ির উৎসবে, গায়ে হলুদের ডালায়, যে কোনো আকিকার অনুষ্ঠানে বা জন্মদিনের উৎসবে কিন্তু এই পিঠা দিয়ে যে কাউকে আপ্যায়ন করা যেতে পারে। বাড়িতে যদি নতুন জামাই আসে তাকে তো অবশ্যই চেষ্টা করতে হবে এই পিঠা দিয়ে আপ্যায়ন করতে। একে একে আমার সবগুলো পিঠা রেডি করে নেওয়া হয়ে গেছে। আমি শেষবারের মতো আরেকটি করে দেখাচ্ছি। এই পিঠাটা যে কাউকে করে খাওয়াতে যদি পারেন আপনি অনায়াসে কিন্তু তার মন জয় করে নিতে পারবেন। এত বেশি সফট হয় পিঠাটা, রেডি করার পর এত বেশি শাইনিং হয়, মানে এত ঝকঝকে একটা কালার আসে, দেখেই মনটা জুড়িয়ে যায়। কথা বলতে বলতে আমি সবগুলো পিঠা রেডি করে নিলাম। এই তো আমার শেষবারের মতো এটাও বানিয়ে নেওয়া হয়ে গেল। ঘুরিয়ে ঘুরিয়ে কাজটা করতে হবে। কোথাও যদি একটু ফেটে ফেটে যায়, মানে একটু স্মুথ না হয়, স্কিন খসখসা, সেক্ষেত্রে কিন্তু হাত দিয়ে চেপে চেপে কাজটা করা যাবে, মানে সুন্দর করে নখের সাহায্যে জায়গাটা সেট করে নেওয়া যাবে। এখানে আপনারা মানে মিষ্টি কুমড়ার গায়ের যে দাগ 5টা করতে পারেন, 6টা করতে পারেন, 4টাও করতে পারেন। আমি একদম ছোট সাইজের করে পিঠাগুলো রেডি করে নিয়েছি। আমার অনেকটা ডো কিন্তু রেডি করার সঙ্গে সঙ্গে আমার ছেলে খেয়ে নিয়েছে। এই তো পিঠাগুলো দেখতে পাচ্ছেন যে কত আকর্ষণীয় হয়েছে। এইটুকু ডো আমার রয়ে গেছে, আমি আমার ছেলেকে দিয়ে দিলাম। এখন পানিগুলোকে ভাপে দেওয়ার পালা। আমি একটা স্ট্যান্ডারের মধ্যে নিয়ে চুলাতে আগে থেকে একটা হাঁড়ি বসিয়ে তাতে পানি গরমে দিয়েছিলাম। তারপর পিঠার পাত্রটি বসিয়ে দিলাম। 10 মিনিট এগুলোকে ফুটতে দিব। 10 মিনিট ভাপালে কিন্তু পিঠাগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে। যখন আপনি পিঠাটা রেডি করবেন এবং ভাপে দেওয়ানোর পর যখন সার্ভ করবেন, একদম এত চকচকে একটা শাইনিং কালার আসে। ভিতরটা নারকেলে পুড়ে ভরার জন্য খেতে কিন্তু অনেক বেশি ইয়ামি লাগে। ভাপে থেকে নামানোর পর পিঠাটার কালার জাস্ট অসাধারণ লাগে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সুজি দিয়ে যে এত সুন্দর ভাপা পিঠা বানানো যায়, সত্যি না দেখলে বিশ্বাস করবেন না। তাই একবার হলো বাড়িতে বানানোর অনুরোধ রইল। কম সময়ে ঝটপট ঝামেলাবিহীনভাবে বানানো যায় সুজির ভাপা পিঠাটি। চালের ভাপা পিঠার চেয়েও কিন্তু সহজভাবে বানানো যায় এবং খেতেও কিন্তু অনেক বেশি দুর্দান্ত হয়ে থাকে। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি সুজির ভাপা পিঠাটি প্রস্তুত করি। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ সুজি। এখানে আমি চিকনদানা সুজিটি ইউজ করেছি। তারপর স্বাদের ব্যালেন্সের জন্য দিয়ে দিব পরিমাণ মতো লবণ এবং 2 চা চামচ চিনি। চিনিটাকে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে দেবেন, তবে আমার কাছে মিষ্টিটা একদম পারফেক্ট আছে। তারপর সব কিছু ভালোভাবে একটু মিশিয়ে নিব। এখন আমি দিয়ে দিব যে কাপ মেপে আমি সুজি নিয়েছি, ঠিক সেই কাপ মেপে জাল করে ঘন করে নেওয়া 1 কাপ দুধ। দুধটাকে আমি অল্প অল্প করে দিয়ে সুজির সঙ্গে ভালো করে মিক্স করে নিব। এখানে কিন্তু আমার পুরো 1 কাপ দুধই লেগেছে। দুধ দেওয়ার পর আমি 4 থেকে 5 মিনিট ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিব। আমি রেস্টে রেখে দিব 10 মিনিটের জন্য।
এই 10 মিনিটের মধ্যে আমি ভিতরের পুরটাকে রেডি করে নিব। আমি চুলাতে একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে হাফ কাপ খেজুরের গুড় দিয়ে নিয়েছি। হালকা একটু গলে আসলে তারপর দিয়ে দিব 1 কাপ কোরানো নারকেল। গুড় দেওয়ার পর ভালো করে নেড়েচেড়ে নারকেলের সঙ্গে মিশিয়ে নিব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবেন। তারপর নেড়েচেড়ে আমি নারকেলগুলোকে ভালো করে শুকিয়ে নিব। যখন নারকেলের গা থেকে একদম পানি শুকিয়ে যাবে সে পর্যায়ে আমি উঠিয়ে নিব। ফিরে আসলাম 10 মিনিট পর। আমার ব্যাটারটা কিন্তু আগের চেয়ে অনেকটা ভারী হয়ে গিয়েছে। আমি আবারও একটু নেড়েচেড়ে নিব। এখন আমি দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। আপনি যদি বেকিং সোডা ইউজ করেন তাহলে হাফ চা চামচ বেকিং সোডা এবং হাফ চা চামচ বেকিং পাউডার ইউজ করবেন। বেকিং পাউডারটা দেওয়ার পরে আমি ভালোভাবে আবারও 3 থেকে 4 মিনিট একটু ভালো করে নেড়েচেড়ে মেখে নিব। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। আমি যে বাটিতে ভাপা পিঠাটি বসাবো সেই বাটিতে আমি একটু ব্রাশ করে নিলাম তেলটা ভালো করে ব্রাশ করে নেওয়ার পর আমি এখান থেকে অর্ধেকটা ব্যাটার দিয়ে দিব। তারপর আমি যে নারকেলের পুরটা রেডি করেছিলাম সেটাকে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। ঠিক মাঝ বরাবর ভাপা পিঠার বাটির মধ্যে আমি বসিয়ে দিলাম। বাকি যে ব্যাটারটুকু ছিল সেটা আমি উপর দিয়ে দিব। এখন আমি বাটিটিকে 3 থেকে 4 বার ভালো করে ট্যাপ করে নিব। এখানে আমি ডেকোরেশনের জন্য একটু কাজু বাদাম উপর থেকে দিয়ে নিয়েছি। এবার আমি চুলাতে আগে থেকে একটা কড়াইয়ে গরম পানি দিয়েছিলাম, তার মধ্যে বাটিটাকে বসিয়ে দিয়ে আমি 10 মিনিটের জন্য এটাকে স্টিম করতে দিব। আমি প্রায় 9 থেকে 10 মিনিটের মধ্যে ফিরে আসলাম। দেখতেই পাচ্ছেন ভাপা পিঠাটি কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা কাঠি দিয়ে চেক করে নিচ্ছি, কাঠিটা কিন্তু একদম ফ্রেশ এসেছে। তার মানে কাঠিটা যখন ফ্রেশ আসবে তখন বুঝে নিতে হবে যে ভাপা পিঠাটা একদম পারফেক্টভাবে কুক হয়েছে। এ পর্যায়ে ভাপা পিঠাটা কিন্তু অনেকটা গরম আছে। আপনারা চেষ্টা করবেন ঠান্ডা হওয়ার পর ভাপা পিঠাটাকে সার্ভ করতে, না হলে ভেঙে যাওয়ার চান্স থাকবে। আমার পিঠাটা এখনও অনেকটা গরম রয়েছে। আমি একটা স্প্যাচুলারের সাহায্যে সাইডটা একটু ছাড়িয়ে নিয়ে একটা সার্ভিং ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি। আমার পিঠাটা কিন্তু একটা সাইড একটু ভেঙে গেছে, যেহেতু পিঠাটা অনেক বেশি সফট আছে আর গরম থাকার কারণে কিন্তু পিঠাটা ভেঙে গেছে। পিঠাটা এত বেশি সফট এবং ইয়ামি হয়েছে, খেতে তো একদম দুর্দান্ত হয়েছে। দুধ দেওয়ার কারণে এর টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো এসেছে। আপনারা চাইলে কিন্তু দুধের পরিবর্তে শুধুমাত্র পানি দিয়ে ব্যাটারটাকে গুলিয়ে নিতে পারবেন, তবে চেষ্টা করবেন অবশ্য দুধ দিয়ে করতে, কারণ দুধ দিয়ে করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। আমি এখন পিঠাটিকে কেটে দেখাচ্ছি পিঠাটা কতটা পারফেক্ট হয়েছে এবং কতটা ইয়ামি হয়েছে। এই তো দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা কত সুন্দর লাগছে দেখতে। ভিতরের পুরটা তো আরও আসলে জিভে জল এনে দিচ্ছে। এটা এতটা সফট এবং জালিদার হয়েছে আপনি বুঝতেই পারবেন না আপনি এটা কেক খাচ্ছেন নাকি ভাপা পিঠা খাচ্ছেন। চালের পিঠার চেয়েও কিন্তু এই পিঠাটা অনেক বেশি পারফেক্ট, একদম সফট এবং জালিদার। পিঠাটা কিন্তু ঠান্ডা হওয়ার পর খেতে অনেক বেশি ভালো লাগে। তবে আমি আবার আপনাদেরকে বলছি পিঠাটা ঠান্ডা হওয়ার পর সার্ভ করবেন বা কাটবেন, তাহলে কিন্তু সুন্দরভাবে কেটে নেওয়া যাবে। এই রেসিপিটি এখানেই শেষ করছি, চলে যাচ্ছি পরের রেসিপিতে। আজকে আমি চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে অসংখ্য ছিদ্রযুক্ত দুধ চিতই পিঠা রেসিপি শেয়ার করব। যারা চালের গুঁড়ি দিয়ে দুধ চিতই পিঠা তৈরি করতে পারেন না তাদের জন্য রেসিপিটি খুবই হেল্পফুল। তো রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিব 1 কাপ সুজি, হাফ কাপ ময়দাটাকে অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, পরিমাণ মতো লবণ, 1 চা চামচ চিনিটাও অবশ্যই দেবেন। ময়দা দেওয়ার কারণে পিঠাগুলো কিন্তু অনেক বেশি নরম হবে এবং ফুলকো হবে। তারপর অল্প অল্প পানি দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করে নিব।
একবারে সব পানি দিতে যাবেন না, তাহলে দেখা যাবে যে পিঠার ব্যাটারটা একদম পাতলা হয়ে যাবে। পিঠার কনসিস্টেন্সি, ব্যাটারের কনসিস্টেন্সি ঠিক এমন হবে। আমি এখন 25 থেকে 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। ফিরে আসলাম প্রায় 30 মিনিট পরে। ব্যাটারটা আমার আগের থেকে অনেকটা ভারী হয়ে গেছে, যেহেতু সুজিগুলো অনেকটা পানি সোক করে নিয়েছে। সামান্য একটু পানি দিয়ে 1 চা চামচ বেকিং পাউডার দিব। সরি, আমার পানি যেটুকু দিয়েছি স্কিপ হয়ে গেছে, খুবই সামান্য পরিমাণ পানি দিতে হয়েছে আর কি। বেকিং পাউডার দেওয়ার পর আমি ভালোভাবে নেড়েচেড়ে মিক্সড করে নিব। ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এমন হবে, লক্ষ্য রাখুন স্কিনের দিকে। এখন আমি চুলাতে আগে থেকে একটা ফ্রাই প্যান বসিয়ে ভালো করে গরম করে নিয়েছিলাম। তারপর চুলার আঁচ একটু কমিয়ে দিয়ে পিঠার ব্যাটারটুকু দিয়ে নিব। আমি এই সাইজে পিঠা তৈরি করতেছি, আপনারা চাইলে ছোট বড় করে নিতে পারবেন। পিঠা ব্যাটার দেওয়ার পর প্রায় 1 মিনিটের মধ্যে পিঠাগুলো এত অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যাবে, আপনি দেখলে কিন্তু অবাক হয়ে যাবেন। 1 মিনিটও লাগে না এই পিঠা হতে। দেখেন কত ছিদ্র হয়েছে এই পিঠাগুলোতে। আমি পিঠাটা উঠিয়ে নিচ্ছি। আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি আবারও একটা পিঠা দিয়ে দিলাম। এই পিঠাটিও দেখুন খুব অল্প সময়ের মধ্যে কিভাবে অসংখ্য ছিদ্রযুক্ত হয়ে যায়। পিঠাগুলো অনেক বেশি সফট হয়, যেহেতু সুজি এবং ময়দা দেয়া আছে। পিঠাগুলো কিন্তু ভাজার পরে অনেক সময় থেকে সফট থাকবে। এই পিঠাগুলো গরম গরম খেতেও যেমন মজা, ঠান্ডা হলেও কিন্তু তেমনি মজা। চালের গুঁড়ি হলে কিন্তু ঠান্ডা হওয়ার পর পিঠা অনেক শক্ত হয়ে যায়। এই তো আমি একে একে সবগুলো পিঠা রেডি করে নিয়েছি। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা সফট এবং নরম তুলতুলে হয়েছে। এই পিঠাগুলো কিন্তু দুধে ভিজানো ছাড়াও খেতে ভীষণ ভালো লাগে। গরম গরম খেতে যেমন ভালো লাগে, ঠান্ডা হওয়ার পরেও কিন্তু ভীষণই ভালো লাগে। আমি একটা পিঠার অপর পাশটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কতটা সুন্দর কালার এসেছে। তো এবার পিঠাগুলোকে ভিজানোর জন্য আমরা দুধের প্রিপারেশনে চলে যাব। চুলাতে একটা কড়াই বসিয়ে তাতে আমি দিয়ে দিব 1 লিটার লিকুইড দুধ। ফ্লেভারের জন্য অ্যাড করব 3টা সবুজ এলাচ। এবার দুধটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, যেন দুধের ওপর কোনো প্রকার মোটা সর না জমে। দুধটা আমি অনেকটা ঘন করে নিব। যখন দুধটা ঠান্ডা হয়ে আসবে সে পর্যায়ে আমি দিয়ে দিব 1/3 কাপ খেজুরের গুড়। আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন, তবে খেজুরের গুড় দিয়ে করলে এর টেস্টটা অনেক বেশি ভালো আসে। এখানে আমি সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। আমার কাছে মনে হয়েছে আমার এই দুধে সবগুলো পিঠা ভিজানো যাবে না, সে কারণে আবারও 150 গ্রাম লিকুইড দুধ অ্যাড করে আমি জাল করে নিলাম। তারপর দুধটা অনেকটা ঠান্ডা অবস্থায় আমি পিঠাগুলো অ্যাড করতেছি, যেহেতু পিঠাগুলো অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে। দুধ বা পিঠা দুটোই চেষ্টা করবেন যেন উষ্ণ উষ্ণ গরম থাকে। এই পিঠাগুলোকে আমি এখন রেস্টে রেখে দিব 1 ঘন্টা। দুধ চিতই পিঠা মানে চালের গুঁড়ি দিয়ে পিঠাগুলো সোক করতে যতটা সময় লাগে, এই পিঠাগুলো কিন্তু অত বেশি সময় লাগে না। আমি 40 মিনিট পর পিঠাগুলো সার্ভ করে নিচ্ছি। আমি দেখিয়ে দিচ্ছি পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে, একদম কিন্তু নরম তুলতুলে হয়েছে। পিঠাগুলো মানে একদম ভেঙে ভেঙে যাচ্ছিল এই অবস্থা। আমি কেটে দেখাচ্ছি, দেখুন পিঠাটা কতটা নরম হয়েছে। চালের গুঁড়ি ছাড়া সুজি দিয়ে দুধ চিতই পিঠার টেস্টটা কিন্তু অনেক বেশি ভালো আসে। যারা একবার এই চিতই পিঠাটা খাবে সুজির, তারা কিন্তু চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে চিতই পিঠাটা বারবার খেতে চাবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কত সহজে কেটে নেওয়া গেল। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিয়ে আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।